Hello and welcome to the second lecture on carbohydrate series. এখানে আমরা কার্বোহাইড্রেটের রিঅ্যাকশনগুলো নিয়ে আলোচনা করব। আগেরটায় স্টাডি মেটেরিয়াল 1টা ছিল, এটা স্টাডি মেটেরিয়াল 2 উপর বেস করে করা। আচ্ছা, এখানে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে মিউটার রোটেশন। আমরা ইন্ট্রোডাকশনে মিউটার রোটেশনটা দেখেছিলাম। মিউটার রোটেশন হচ্ছে কার্বোহাইড্রেটের একটা ভ্যারিয়েন্টকে যদি তুমি জলে ডিজলভ করো তাহলে তার অপটিক্যাল রোটেশন চেঞ্জ হতে হতে একটা স্পেসিফিক জায়গায় এসে থামে। এই জিনিসটাকে বলা হয় মিউটার রোটেশন। যেমন আমরা জানি যে গ্লুকোজের এরকম দুটো ফর্ম হয় সাইক্লিক ফর্মের, একটা হচ্ছে আলফা অ্যানোমার, একটা হচ্ছে বিটা অ্যানোমার। একটাকে লাল রং দিয়ে আঁকা হয়েছে, একটাকে নীল রং দিয়ে আঁকা হয়েছে। ডিফারেন্ট কন্ডিশনে ক্রিস্টালাইজ করলে দুটো আলাদা আলাদা ক্রিস্টাল পাওয়া যায়। তাদের মেল্টিং পয়েন্ট আলাদা, তাদের অপটিক্যাল রোটেশনটাও আলাদা। এই লাল রঙের যেটা আলফা ডি গ্লুকোপাইরানোজ, সেটাকে জলে ডিজলভ করলে ফ্রেশলি যদি ডিজলভ করা হয় তাহলে তার রোটেশন থাকে +100 কিন্তু সেটা আস্তে আস্তে ডিপ করে এবং +52.7 গিয়ে শেষ হয়। ব্লু কালারটা হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোজ, যেটার অপটিক্যাল রোটেশন শুরু হয় +19 থেকে এবং আস্তে আস্তে উঁচুতে উঠে সেটা +52.7 গিয়েই শেষ হয়। এই ভ্যালুটা ইন্ডিকেট করে যে এই আলফা থেকেই শুরু করো কি বিটা থেকেই শুরু করো, এরা একটা কোথাও গিয়ে একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার তৈরি করছে এবং সেই ইকুইলিব্রিয়াম মিক্সচারের অপটিক্যাল রোটেশন ভ্যালু হচ্ছে +52.7। এই ঘটনাটাকে বলা হয় মিউটার রোটেশন। এবং এখানে এই ওইচটা আমরা এখানে রিভস ফর্মুলাগুলো এঁকেছি। রিভস ফর্মুলাতে ওইচ যদি নিচের দিকে থাকে তাহলে যেহেতু আমরা সাইক্লোহেক্সাইড সিস্টেমের নিচের দিকের বন্ডগুলোকে আলফা বন্ড বলি, তাহলে এটা আলফা বন্ড, আলফা অ্যাক্সিয়াল, এটা আলফা বন্ড, আলফা ইকুয়েটোরিয়াল, এটা বিটা বন্ড, বিটা ইকুয়েটোরিয়াল, এটা আলফা বন্ড, আলফা ইকুয়েটোরিয়াল। এই বন্ডটা হচ্ছে তোমার উপরের দিকে আছে, তাহলে এটা বিটা, বিটা ইকুয়েটোরিয়াল। তো আমরা এই অ্যানোমেরিক কার্বনেটটা দেখে ঠিক করবো, তাই এখানে ওইচ নিচের দিকে আছে, তাহলে এটা আলফা অ্যানোমার। আর তার যে ডায়াস্টেরিওআইসোমার এপিমার অ্যাট দি অ্যানোমেরিক কার্বন সেটা হচ্ছে বিটা, যেখানে ওইচটা উপরের দিকে আছে। তো মিউটার রোটেশনের গ্রাফটা অ্যাপ্রক্সিমেটলি এরকম, এটা আঁকতে দিতে পারে তোমাকে, যেটা কিরকম কি ব্যাপার আঁকো। অ্যাপ্রক্সিমেটলি +112, 52 আর 19 এগুলোকে জায়গা মতো আঁকার চেষ্টা করতে হবে। এবার মিউটার রোটেশন অ্যাকচুয়ালি এটা হচ্ছে কনভার্সন অফ দি আলফা বিটা, ইন্টার কনভার্সন বিটুইন দি আলফা ফর্ম অ্যান্ড দ্য বিটা ফর্ম, এবং সেটা হতে গেলে ইট হ্যাজ টু গো ভায়া দি অ্যাসাইক্লিক ফর্ম। এবং এই অ্যাসাইক্লিক ফর্মটা হবে এই হেমিঅ্যাসিটাল কার্বনে। যদি তুমি এখান থেকে হেমিঅ্যাসিটাল থেকে হাইড্রক্সি অ্যালডিহাইড এবং হাইড্রক্সি অ্যাসিটাল অ্যালডিহাইড থেকে আবার রিং ক্লোজ করে আবার হেমিঅ্যাসিটাল, এই ইকুইলিব্রিয়ামটা যদি এস্টাবলিশ করতে পারো তাহলেই মিউটার রোটেশনটা হবে। সেটা তুমি আলফা থেকে শুরু করো কি বিটা থেকে শুরু করো, একই কন্ডিশনে তারা একই ইকুইলিব্রিয়ামে এসে পৌঁছবে। এবং যদি সাইক্লিক ফর্মটা ওপেন করে অ্যাসাইক্লিক ফর্মে যেতে না পারে কোনো কারণে, যদি এই জায়গাতে হেমিঅ্যাসিটাল না থাকে তাহলে এখানটায় এটা যদি অ্যাসিটাল হয় তাহলে অ্যাসিটাল কিন্তু অ্যাসিড মিডিয়াম ছাড়া হাইড্রোলিসিস হয় না, এবং হাইড্রোলিসিস হলে সেটা একটা অন্য জিনিস। সেটা যখন হাইড্রোলিসিস হয়ে যায় তখন সে আবার কিন্তু রিংটা ক্লোজ করতে পারে না। ডাইলিউট অ্যাসিড মিডিয়ামে তো অ্যাসিটাল তৈরি হবে না, অ্যাসিটাল তৈরি হওয়ার জন্য ড্রাই অ্যাসিড লাগে। তো ধরো তুমি অ্যাসিটালকে হাইড্রোলিসিস করলে তাহলে হাইড্রক্সি অ্যালডিহাইড হয়ে যাবে, কিন্তু সেটা তোমার আবার রিং ক্লোজ করে আবার আরেকটা অ্যাসিটাল তৈরি করবে, ওই কন্ডিশনে সেটা হবে। হেমিঅ্যাসিটাল অন দি আদার হ্যান্ড তুমি যদি জলের মধ্যেও ফেলে রাখো কিন্তু স্লোলি অ্যাসাইক্লিক ফর্মে যাবে এবং সেই অ্যাসাইক্লিক ফর্মটা আবার রিং ক্লোজ করে আরেকটা সাইক্লিক ফর্ম তৈরি করবে, এবং এই কনভার্সনটার ফলে এখানে মিউটার রোটেশন দেখতে পাওয়া যাবে। কি কি ফিচার রয়েছে মিউটার রোটেশন? অ্যাম্ফোটেটিক সলভেন্ট সাচ অ্যাজ ওয়াটার ইজ নেসেসারি। ড্রাই বেঞ্জিনের মধ্যে যদি করো এক্সট্রিমলি স্লো, কিন্তু তার মধ্যে যদি অল্প একটু জল অ্যাড করে দাও তাহলে গেটস ফাস্টার। aqueous solution of mutar rotation is catalyzed either by acid or by base. অ্যাসিড অ্যাড করলেও ক্যাটালিসিস হয়, বেস অ্যাড করলেও ক্যাটালিসিস হয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। বোঝার জন্য তো বটেই, কিন্তু কোশ্চেনের জন্য প্রবাবলি আরো বেশি ইম্পর্টেন্ট। মিউটার ইজ ভেরি স্লো ইন ড্রাই ক্রিজল সলিউশন। ক্রিজল মানে হচ্ছে তোমার OH আর CH3 আছে, অর্থাৎ বেঞ্জিন রিং এর ভেতরে CH3 আছে আর OH আছে। অর্থমেটা প্যারা নানা রকম হতে পারে। তো ড্রাই ক্রিজল সলিউশনে তুমি যদি নাও তো তার অ্যাসিডিক প্রোটন আছে, বিকজ ফেনোলিক OH ইজ অ্যাসিডিক, কিন্তু সেখানে বেসিক স্পিসিস খুব একটা নেই, তার ফলে মিউটার রোটেশন ইজ ভেরি স্লো। আবার যদি ড্রাই পিরিডিন নাও তাহলে সেখানে বেসিক স্পিসিস আছে কিন্তু সেখানে অ্যাসিডিক প্রপার্টি তেমন খুব একটা নেই, সেখানেও স্লো। এবার যদি মিক্সচার নেওয়া হয় ক্রেজল আর পিরিডিনে তাহলে মিউটার রোটেশন ভেরি ভেরি র্যাপিড, তার মানে এখানে অ্যাসিড এবং বেস দুটো ক্যাটালিসিসই লাগে। এই জায়গায় আমরা একটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে মিউটার রোটেশন একটা জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিসের এক্সাম্পল।
জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস আর স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিস দুটোর মধ্যে তফাৎ হচ্ছে সেকেন্ডটায়, অর্থাৎ স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিসে কোনো কোভ্যালেন্ট বন্ড ভাঙার আগে একটা প্রোটন ট্রান্সফার ঘটে যায়, অর্থাৎ অ্যাসিড বেস রিয়াকশনটা মেন ইভেন্টের আগে ঘটে যায়। তারপরে একটা সর্ট অফ একটা প্রি ইকুইলিব্রিয়াম থাকে, সেখানে প্রোটন ট্রান্সফারটা হয় র্যাপিডলি এবং তারপরে হয়তো আরডিএসটা ফলো করে। আর স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিসের অপোজিটে থাকে জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস, যেখানে প্রোটন ট্রান্সফারটা ইজ পার্ট অফ দ্য মেইন ইভেন্ট, অর্থাৎ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ট্রানজিশন স্টেট, যে ট্রানজিশন স্টেটটা তোমার রেটকে কন্ট্রোল করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস এবং স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিসের মধ্যে এইটা হলো তফাৎ। আমরা এক্সাম্পল একটা দেখলে বুঝতে পারবো। আলফা ডি গ্লুকোপাইরানোজ থেকে তাহলে অ্যাসাইক্লিক ফর্ম এবং সেই অ্যাসাইক্লিক ফর্ম থেকে বিটা ডি গ্লুকোপাইরানোজ এন্ড ভাইস ভার্সা, এই ইকুইলিব্রিয়ামটা আমাকে যদি অ্যাচিভ করতে হয় তাহলে আমাদের দুটো স্পিসিসই লাগবে, অর্থাৎ বেসও লাগবে অ্যাসিডও লাগবে। কারণ হেমিঅ্যাসিটালের এই হাইড্রোজেনটাকে খাওয়ার জন্য আমার লাগবে বেস, আর এই যে হেমিঅ্যাসিটাল সিও বন্ডটা যেটাকে ভেঙে এই অক্সিজেনটাকে প্রোটনেট করার জন্য আমার লাগবে অ্যাসিড। তার মানে খেয়াল করে দেখো এখানে এই যে এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা তৈরি হচ্ছে, আবার এই বন্ডটা ভাঙছে, আবার এই বন্ডটা ভাঙছে এবং এই বন্ডটা তৈরি হচ্ছে, এগুলো সব একই সাথে ঘটছে। এটা এই যে হেমিঅ্যাসিটাল ক্লিভেজ প্রোটন ট্রান্সফারটা ইজ পার্ট অফ দ্যাট আরডিএস, দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ জেনারেল অ্যাসিড বেস ইজ ক্যাটালিসিস এটাকে বলা হয়। এই হেমিঅ্যাসিটাল ক্লিভেজের ইন্টিগ্রাল পার্ট, এই স্টেপটার ইন্টিগ্রাল পার্ট হচ্ছে প্রোটন ট্রান্সফার। তার এটা খুলে গেল, খুলে যাওয়ার পরে এই যদি আবার এইখানেই অ্যাটাক করে তখন এটা খুলে গিয়ে আবার এখান থেকে প্রোটন ধরবে, মিডিয়ামে প্রোটন ধরবে এবং এই হাইড্রোজেনটাকে পিক অফ করার জন্য তোমার একটা বেস লাগবে। তার মানে এখানে আবার তোমার একটা বেস লাগবে আর এখান থেকে তোমার আবার একটা এইচে লাগবে, অ্যাসিড লাগবে। তার মানে এখানেও কিন্তু তোমার অ্যাসিড বেস দরকার হচ্ছে। যদি এটা হয় তাহলে এটা ফেরত চলে যাবে, আগে যেখানে ছিল আলফা ডি গ্লুকোপাইরানোজে ফেরত চলে যাবে। বাট এই যে কার্বন কার্বন বন্ড, এই কার্বন কার্বন বন্ডটা হচ্ছে সিঙ্গেল বন্ড, তো এবং এটা খুব র্যাপিডলি রোটেট করতে পারে। যদি করে তাহলে দিস থিং ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্যাট থিং। অবভিয়াসলি ইকুইলিব্রিয়ামটা কোনো একটা কাউকে ফেভার করবে, তার কারণ দুটোর কনফরমেশন এনার্জি তো এক নয়, কিন্তু আমি এখানে নর্মাল ইকুইলিব্রিয়াম সাইনে লিখেছি। এইখানে যদি এবার ওই যদি ওইচ এখানে অ্যাটাক করে এবং এই প্রোটনটাকে যদি কোনো বেস তুলে নেয় আর এই ওইচটা এই কার্বনিলটা ভেঙে গিয়ে যদি এখান থেকে একটা মাইনাস হওয়ার সঙ্গে সঙ্গে যদি একটা হাইড্রোজেন তোলে, তাহলে তখন তুমি যেটা পাবে সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোজ। যে বিটা ডি গ্লুকোপাইরানোজের হেমিঅ্যাসিটাল কিন্তু আবার একই রকম প্রসেসে ভেঙে সাইক্লিক ফর্মে আসতে পারে অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। তাহলে এটা চলতে থাকে। যখন তুমি পিওর ওয়াটারে করছো তখন এইচ এটা হচ্ছে H3O প্লাস, আর মানে সরি যখন তুমি পিওর ওয়াটারে করছো তখন এইচ এটা হচ্ছে H2O আর বেসটাও হচ্ছে H2O, কারণ তার অ্যাম্ফোটেরিক প্রপার্টি আছে। আর যখন তুমি অ্যাসিড মিডিয়ামে করছো তখন এইচ এটা হচ্ছে H3O প্লাস আর বিটা হচ্ছে H2O। আর যখন বেস মিডিয়ামে করছো তখন এইচ এটা হচ্ছে H2O আর বিটা হচ্ছে OH মাইনাস, কারণ আমরা জানি OH মাইনাসের প্রেজেন্সে H3O প্লাস থাকতে পারে না, এন্ড ভাইস ভার্সা। তাহলে মিডিয়ামে যদি H3O প্লাস থাকে তাহলে বেস হিসেবে ওয়াটারকে ইউজ করতে হবে, আর মিডিয়ামে যদি OH মাইনাস থাকে তাহলে প্রোটন সোর্স বা অ্যাসিড হিসেবে তোমাকে ওয়াটারকে ইউজ করতে হবে। এই মেকানিস্টিক কোর্সটা আমরা কতগুলো ফ্যাক্ট থেকে জানতে পারি। 2, 3, 4, 6 টেট্রা ও মিথাইল গ্লুকোজ, অর্থাৎ 2, 3, 4 এবং 5 এসব জায়গায় যদি তুমি মিথাইলেশন করে রেখে দাও টেট্রা ও মিথাইল গ্লুকোজ, সেটাকে যদি প্যারাক্রেজল এবং পিরিডিন সলিউশনের মিক্সচারের মধ্যে মিউটারেশন করানো হয় তাহলে সেটা থার্ড অর্ডার কাইনেটিক্স ফলো করে এবং সেখানে দেখা যায় সেটা ফার্স্ট অর্ডার টু দ্য পাওয়ার গ্লুকোজ, ফার্স্ট অর্ডার টু দ্য পাওয়ার পিরিডিন, ফার্স্ট অর্ডার টু দ্য পাওয়ার ক্রেজল। তার মানে অবভিয়াসলি হয় রেডিডিটারমিনিং স্টেপে, তার মানে রেডিডিটারমিনিং স্টেপের আগে পিরিডিন ক্রেজল দুজনেই ইনভলভ হয়েছে। ক্রেজল হচ্ছে আমরা এখানে প্যারাক্রেজল লিখেছি, সেটা হচ্ছে অ্যাসিড আর এইটা হচ্ছে বেস। আর তা নাহলে এমন হতে পারে যে পিরিডিনিয়ামটা অ্যাসিড হিসেবে কাজ করছে, ক্রেজলের যে করেসপন্ডিং কনজুগেট বেস সেটা বেস হিসেবে কাজ করছে। দুটো পসিবিলিটি আছে এবং তার মানে হচ্ছে ক্রেজল বা পিরিডিন, দ্য পিরিডিনিয়াম বা কনজুগেট বেস অফ ক্রেজল দে আর রিকোয়ার্ড ইন দ্য আরডিএস এন্ড দে আর অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাসিড অ্যাজ আ বেস এট দ্য সেম টাইম। তার মানে অ্যাসিড এবং বেস দুটোকেই আমার এই রেট ইকুয়েশন মানে মেকানিজমের মধ্যে এই হেমিঅ্যাসিটাল ক্লিভেজের পার্টের মধ্যে ঢোকাতে হবে। 2 মিথক্সিপিরিডিন এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে 2 মিথক্সি না 2 হাইড্রক্সিপিরিডিন বা 2 পিরিডোন, সেটা মিউটারোটেশনকে it is 50 times faster than equivalent concentrations of phenol and pyridine mixture. phenol মানে ক্রেজল বলি ধরতে পারো। ফেনল আর পিরিডিনের মিক্সচারে যা হয়, ফেনলটা অ্যাসিডিক, পিরিডিনটা বেস, আর তা নাহলে পিরিডিনিয়ামটা অ্যাসিডিক, ফেনক্সাইডটা বেস, যাই বলো, তাতে যা রেট হয় তার তুলনায় 50 টাইমস ফাস্টার হয় যদি তুমি হাইড্রক্সিপিরিডিন দিয়ে করো।
এটার কারণ হচ্ছে যে জেনারেল অ্যাসিড বেস ক্যাটালিসিস এখানে এক্সট্রিমলি ফেভারেবল, কারণ এখানে তোমার 3টে মলিকিউলকে নিয়ে কাজ করতে হয়, বেস, সুগার, সাইক্লিক সুগার এবং তোমার অ্যাসিড। তার মানে একটা টার্মোলিকিউলার কলিশন হওয়া দরকার, যেটা নট ভেরি কমন। হাউএভার যদি 2-হাইড্রক্সিপিরিডিন থাকে বা 2-পিরিডোন থাকে, তাহলে তার একটা মলিকুলার ভেতরে এই বেসিক সেন্টারটাও আছে, অ্যাসিডিক প্রোটনটাও আছে। তাহলে ট্রানজিশন স্টেটটা অনেক বেশি অর্গানাইজড হবে এবং ট্রানজিশন স্টেটে আমার যে প্রোটন ট্রান্সফার সেগুলো অনেক ফেসিলিটেটেড হবে। এবং তারপরে যখন তুমি অ্যাসাইক্লিক ফর্মে গেলে, সেই অ্যাসাইক্লিক ফর্মেও দেখো 2-পিরিডোন থেকে, এটা আমরা 2-পিরিডোন ফর্মে এঁকেছি। 2-হাইড্রক্সিপিরিডিন আমরা জানি মোস্টলি সলিউশন ফেজেসরা 2-পিরিডোন ফর্মে থাকে। এই 2-পিরিডোন ফর্ম থেকে সেটা যদি আমরা 2-হাইড্রক্সিপিরিডিন করি, তাহলে তারও এখানে একটা অ্যাসিডিক প্রোটন আছে এবং এই জায়গায় একটা বেসিক ইয়ে রয়েছে, এই জায়গাতে একটা বেসিক হাইড্রোজেন একটা খাওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে এখানেও তোমার কিন্তু অ্যাসিড এবং বেস দুটো সেন্টারই একই মলিকুলের মধ্যে রয়েছে, তাহলে টার্মোলিকুলার কন্ডিশন তোমার লাগবে না এবং এটা অত্যন্ত ভালো হবে। তুমি যদি সলিউশনটাকে আরো ডাইলিউট করে দাও, তখন দেখা যাবে যে 2-হাইড্রক্সিপিরিডোন আরো, মানে আগে যেটা 50 টাইমস ফাস্টার ছিল, এখন সেটা আরো অনেক বেশি ফাস্টার হয়ে যাবে, কারণ যত তুমি ডাইলিউট করবে তত টার্মোলিকুলার কলিশনের ফ্রিকোয়েন্সি তত কমতে থাকবে। 3টে মলিকুলার এক জায়গায় এসে প্রপার ওরিয়েন্টেশনে রিয়াকশন করার ক্ষমতা, এফিসিয়েন্সি কমে যাবে, কিন্তু বাইমলিকুলার কলিশন কিন্তু অতটা কম্প্রোমাইজড হবে না। কনসেন্ট্রেশন কমলে অবভিয়াসলি বাইমলিকুলার কলিশনও কমবে, কিন্তু টার্মোলিকুলার কলিশনটা ভীষণ আনলাইকলি হয়ে যাবে, তার ফলে রেটেড ডিফারেন্সটা আরো প্রোনাউন্সড হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যেটা বলবো, মিউটেশন আমাদের হয়ে গেল, এটা হচ্ছে অ্যানোমেরিক এফেক্ট। আচ্ছা, আমরা জানি আলফা ডিগ্লুকোপাইরানোজ আর বিটা ডিগ্লুকোপাইরানোজ এদের মধ্যে ইকুইলিব্রিয়াম থাকে, যাদের ইকুইলিব্রিয়ামের অপটিক্যাল রোটেশন ভ্যালু হচ্ছে +52.7 ডিগ্রিজ। আমরা এই স্পেসিফিক রোটেশন আলফাটা হচ্ছে +112, এটা বেশি, তাই এটাকে আলফা বলতো। প্রথমে নোমেনক্লেচার তো সেভাবেই হয়েছিল, কারণ তখন আলফা বন্ড বিটা বন্ড এসব কনসেপ্ট ছিল না, আর বিটাটা হচ্ছে +19 ডিগ্রি। তাহলে এই দুটোর যে বলে দিয়েছে, যদি এইটা বলে দেয় যে তোমাকে স্পেসিফিক রোটেশন বলে দেয়, তাহলে তার এবং মিক্সচারের স্পেসিফিক রোটেশন যদি জানা থাকে, তাহলে মিক্সচারে কি কতটা আছে সেটা বের করা খুব সোজা। ধরে নাও এটা আছে মোল ফ্র্যাকশন হচ্ছে এক্স, তাহলে এটা অবভিয়াসলি 1 - x, প্রোভাইডেড যদি আর কোনো থার্ড কম্পোনেন্ট এখানে না থাকে, এবং জেনারেলি সেটা থাকে না, খুব অল্প পরিমাণে নেগলিজিবল অ্যামাউন্টে হয়তো অ্যাসাইক্লিক ফর্মটা থাকে, কিন্তু অ্যাসাইক্লিক ফর্মটাকে আমরা এই ইকুইলিব্রিয়ামের জন্য কনভিনিয়েন্টলি নেগলেক্ট করছি। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করলে, যেখানে x হচ্ছে আলফা অ্যানোমারের মোল ফ্র্যাকশন আর 1 - x হচ্ছে বিটা অ্যানোমারের, তাহলে এক্সটা বেরোয় 36, সলভ করলে এটা বেরোয় 36। তার মানে আলফা অ্যানোমার আছে 36%, বিটা অ্যানোমার আছে 64%। এবার প্রশ্ন হচ্ছে যে এটা কেন 64, এটা কেন 36? এবার যেহেতু ইকুইলিব্রিয়াম, তার মানে থার্মোডাইনামিক স্টেবিলিটি ম্যাটার করে, তার মানে এইটার তুলনায় এটা যদি 64% থাকে, তাহলে এটা বেশি স্টেবল। এটা বেশি স্টেবল কেন? বেশি স্টেবল, সেক্ষেত্রে আমরা এটা জানি যে এই আরটা যদি ইকুয়েটোরিয়াল না থেকে অ্যাক্সিয়ালে থাকে, তাহলে 1 সিন অ্যাক্সিয়াল ইন্টারাকশন হয়। তাহলে এখানে দেখো সবকটা ইকুয়েটোরিয়ালে আছে, এই জায়গাটাতে সবকটা ইকুয়েটোরিয়াল আছে, এখানে সবকটা ইকুয়েটোরিয়াল নেই, এই উইচটা অ্যানোমেরিক উইচটা কোথায়? অ্যাক্সিয়ালে আছে। তাহলে এখানে এসে গস-বিউটিন ইন্টারাকশন ফেস করছে, 1 সিন ডাই অ্যাক্সিয়াল ইন্টারাকশন ফেস করছে, তাহলে সেটা ভালো না, তাহলে তার জন্য সে ডিস্টেবিলাইজড হয়। ওকে, তাহলে ইকুইলিব্রিয়াম আমরা এরকম রাখতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে যে এটা যতটা সহজ ভাবা হচ্ছে ততটা কিন্তু নয়। ধরো ওইচের জায়গায় যদি আমরা এখানটা একটা সাইক্লোহেক্সেন ভাবি, এখানটা যদি মিথাইল ভাবি, অর্থাৎ মিথাইল সাইক্লোহেক্সেন ভাবি, তো মিথাইল সাইক্লোহেক্সেনেও ইকুয়েটোরিয়াল ফর্মটা অ্যাক্সিয়াল ফর্মের থেকে অনেক বেশি স্টেবল, কিন্তু সেটা পার্সেন্টেজ এদের মতো নয়। এদের পার্সেন্টেজ ছিল 64-36, এদের পার্সেন্টেজ দেখো মাত্র 5% আর 95%। তার মানে ইকুয়েটোরিয়াল ফর্ম যেটা নাকি বিটা অ্যানোমারের সঙ্গে তুলনীয়, সেটা 95% আছে, ওয়ারাস এখানে সেটা মাত্র 64% আছে। মানে যতটা হাই হওয়া উচিত ছিল ততটা হাই কিন্তু সে হয়নি, আর এখানে এটা যতটা কম হওয়া উচিত ছিল 5%-এর কাছে, সেটা কিন্তু হয়নি 36%। তার মানে দেয়ার ইজ ইন্ট্রিনজিক্যালি আইদার দ্য বিটা অ্যানোমার ইজ ডিস্টেবিলাইজড, অথবা আমরা যেটা দেখছি তার তুলনায় ডিস্টেবিলাইজড, যা এক্সপেক্ট করছি তার তুলনায় ডিস্টেবিলাইজড, অথবা আরেকটা হতে পারে সেটা যে আলফা অ্যানোমারটা পার্টিকুলারলি স্টেবিলাইজড। এইটার ব্যাপারে প্রথম যিনি হাইলাইট করেন তিনি হচ্ছেন জেটি এডওয়ার্ডস, এবং তারপর এটাকে এক্সপ্লেন করেন রেমন্ড লিমিউ। ইনি কার্বোহাইড্রেটের এত বিখ্যাত লোক যে এনাকে ইনফ্যাক্ট রেমন্ড সুগার লিমিউ বলা হতো, সুগার কেমিস্ট্রির কাজ করতেন। এবং তিনি যে এফেক্টটার কথা বলেন সেটাকে নাম দেওয়া হয় অ্যানোমেরিক এফেক্ট, অনেকে ওটাকে এডওয়ার্ড লিমিউ এফেক্টও বলে থাকে। এবং সেটা হচ্ছে সিম্পলি পুট, একটা পোলার গ্রুপ, একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের অ্যানোমেরিক পজিশনে থাকা অবস্থায়, অ্যাটাচড অবস্থায় তার
অদ্ভুত একটা প্রেফারেন্স থাকে ফর দি অ্যাপারেন্টলি স্টেরিক্যালি মোর ক্রাউডেড অ্যান্ড ডিস্টেবিলাইজড অ্যাক্সিয়াল জায়গাটায় থাকার একটা টেন্ডেন্সি থাকে। সেটাকে ব্যাখ্যা করার জন্য অনেকগুলো থিওরি আছে। তো তার আগে আমরা দেখে নিই যে এই জিনিসটা ঠিক কীরকম। ধরো আমরা এখানটায় যদি অ্যাসিটাল নিতাম, যদি আমরা এখানটায় ওএবি নিতাম, তাহলে এটা আমরা বলতাম অ্যাসিটাল। এই ওএবিটা এটা হচ্ছে তোমার বিটা অ্যানোমার, এটা হচ্ছে আলফা অ্যানোমার, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিটা অ্যানোমারটা অ্যাকচুয়ালি লেস স্টেবল, এটা 33% আর 67%। যদি এটা ওএসি হয় তাহলে এটা অবস্থা আরও খারাপ। বিটা অ্যানোমারটা যেটা নাকি স্টেরিক্যালি লেস ক্রাউডেড ইকুয়েটোরিয়াল পজিশনে আছে, সেটা হচ্ছে অনলি 14%, আর এটা হচ্ছে 86%। তার মানে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে 6.14, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে 2। গ্লুকোজের ক্ষেত্রে এটা যদি ওইচ হতো তাহলে এটা হচ্ছে তোমার আলফা অ্যানোমার হচ্ছে 34, আর এটা হচ্ছে 36, আর এটা হচ্ছে 64। তার মানে ওটা তোমার 36/64 এরকম একটা কিছু আসতো। তার মানে ওটা 0.5 এর কাছাকাছি একটা কোনো ভ্যালু হতো। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকলে এরকম হতে পারে যে আলফা অ্যানোমারটা মোর স্টেবল হয়ে যাচ্ছে। এটা এই ছবিটা বেসিক্যালি ইউপ্যাক গোল্ড বুক থেকে নেওয়া, এবং গোল্ড বুকে এই ছবিটা ইনফ্যাক্ট ঠিকঠাক ছিল না। এটা আমি ওদেরকে মেল করেছিলাম যে এই ছবিটা ঠিক নেই, ওরা অ্যাকনোলেজ করে ছবিটা চেঞ্জ করে দিয়েছে। এখানে ওরা দেখাচ্ছে যেটা যে কম্পাউন্ডটা দেখাচ্ছে সেটা হচ্ছে ClCH2OMe। খেয়াল করে দেখো, এই ক্লোরিনটা এই লোন পেয়ারের সঙ্গে অ্যান্টি অবস্থায় থাকাটা পছন্দ করে, যদিও তখন কিন্তু মিথাইলের সঙ্গে সে গস অবস্থায় আছে। আর মিথাইলের সঙ্গে যখন সে অ্যান্টি আছে তখন কিন্তু লোন পেয়ারের সাথে সে গস অবস্থায় আছে। এই কনফার্মেশনটা তোমার অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এখানে গস বিউটের ইন্টারাকশন আছে, তাহলে ডিস্টেবিলাইজ হবে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হবে। এটা হচ্ছে অ্যানোমেরিক এফেক্ট, যেখানে বলছি যে একটা একটা গস কনফার্মেশন অ্যাবাউট দ্য বন্ড CY, যেখানে সিস্টেমটা হচ্ছে XCYC। এই এক্স আর ওয়াই যদি হেটারো অ্যাটম হয়, যাদের নন বন্ডিং লোন পেয়ার আছে, এবং তাদের মধ্যে কমনলি অ্যাটলিস্ট একটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন বা ফ্লুরিন, তাহলে এই গস কনফার্মেশনটা হচ্ছে স্টেবিলাইজ। যেমন ধরো এখানে আছে ক্লোরিন, কার্বন, অক্সিজেন, কার্বন, অর্থাৎ XCYC, যেখানে এক্স হচ্ছে ক্লোরিন, ওয়াই হচ্ছে অক্সিজেন। তাহলে দেখো গস ফর্মটা মোর স্টেবল অ্যান্টি ফর্মের তুলনায়। এখন এগুলো কেন হচ্ছে, তো অবভিয়াসলি আমাকে বলতে হবে। এবং প্রেফারেন্স ফর আলফা অ্যানোমার, এটাও এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে পোলারিটি অফ দ্য সলভেন্ট যত বাড়ে আলফা অ্যানোমারের প্রপেন্সিটি তত বাড়ে। পার্সেন্টেজ অ্যাক্সিয়াল যেটা পোলারিটি অফ দ্য সলভেন্ট যত বাড়ে আলফা অ্যানোমারের পার্সেন্টেজ তত কমে। এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে আলফা অ্যানোমার ইনক্রিজেস এজ দ্য পোলারিটি অফ দ্য সলভেন্ট ডিক্রিজেস অ্যান্ড ভাইস ভার্সা। পোলারিটি অফ দ্য সলভেন্ট যত ইনক্রিজ করবে আলফা অ্যানোমারের পার্সেন্টেজ তত কমবে। আলফা অ্যানোমার মানে হচ্ছে অ্যাক্সিয়াল, বিটা অ্যানোমার মানে হচ্ছে ইকুয়েটোরিয়াল। দেখে নাও, অ্যাকুয়াস মিডিয়াম আর অ্যানহাইড্রাস মিথানল, কোনটা মোর পোলার? অবভিয়াসলি অ্যাকুয়াস মিথানল। অ্যাকুয়াস মিথানলে আলফা অ্যানোমার হচ্ছে 36%, আর বিটা অ্যানোমারটা হচ্ছে 64%। তুমি যখন এখান থেকে এখানে গেছো, পোলারিটি কি হয়েছে? কমেছে। ডেফিনেটলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তো কমেছে, পোলারিটি কমেছে। পোলারিটি যদি কমে, খেয়াল করে দেখো এটার পার্সেন্টেজ কিন্তু বেড়েছে, অর্থাৎ পোলারিটি কমলে আলফার পার্সেন্টেজ বাড়ছে, বিটার পার্সেন্টেজ অবভিয়াসলি কমছে। এই যে ইকুইলিব্রিয়ামটা, এখানে ওএমই ইকুয়েটোরিয়ালে আছে, মানে আই এম সরি, এখানটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ওএমই অ্যাক্সিয়াল, দ্যাট উইল বি দি অ্যাক্সিয়াল, এক্সট্রিমলি সরি, আর এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল। তার মানে তুমি বলতে পারো দিস ইজ দি বিটা ফর্ম অ্যান্ড দিস ইজ দি আলফা ফর্ম। তো আলফা এবং বিটা ওরা জাস্ট পার্সেন্টেজ অ্যাক্সিয়ালটা মাপছে। এবং খেয়াল করে দেখো, উপর থেকে নিচের দিকে CCl4 থেকে যখন তুমি H2 এর দিকে যাচ্ছ, তখন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ক্রমাগত বাড়ছে। যখন CCl4-এ, তখন ভীষণভাবে ডমিনেন্ট হচ্ছে তোমার পার্সেন্টেজ অ্যাক্সিয়াল, তার মানে আলফা ফর্ম। আর যত তুমি পোলারিটি অফ দ্য সলভেন্টটা বাড়াচ্ছ, তত আস্তে আস্তে আলফা ফর্মটা কমে যাচ্ছে। এইটা দেখো, অ্যানহাইড্রাস মিথানল থেকে যদি অ্যাকুয়াস মিডিয়ামে যাও, কি হবে? পোলারিটি বাড়লে এখানে কি হয়েছিল? আলফা ফর্ম কমেছিল, দেখো এখানে আলফা ফর্ম কমেছে, 50 থেকে 36 হয়েছে। বিটা ফর্ম কি হয়েছে? বেড়েছে, 50 থেকে 64 হয়েছে। তাহলে এটা কমন ব্যাপার। আরেকটা অবজারভেশন ছিল, সেটা হচ্ছে যে বিটা অ্যানোমার আর আলফা অ্যানোমারের মধ্যে এই যে প্রেফারেন্স বিটা অ্যানোমার থেকে আলফা অ্যানোমারের দিকে যাওয়ার, স্টেরিক্যালি মোর ক্রাউডেড হলেও যাওয়ার, সেটা এক্স বলে সাবস্টিটিউয়েন্টের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে এটার প্রেফারেন্স তত বেশি। অর্থাৎ এখানটায় যদি NH2 থাকে, তাহলে তার যা প্রেফারেন্স তার তুলনায় OH থাকলে প্রেফারেন্স বেশি, কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের থেকে বেশি। আর ফ্লুরিন যদি থাকে তাহলে সেটার প্রেফারেন্স আরও বেশি। তো এই সব কিছুকে এক্সপ্লেন করতে চাইছিল, এবং এটাকে এক্সপ্লেন করতে গিয়ে প্রথমে অনেক রকম থিওরি ছিল।
ইনিশিয়ালি বলা হতো একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। কিরকম? ডাইপোলার রিপালশন এবং ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। ডাইপোলার রিপালশন মানে এই অক্সিজেনটার দুটো লোন পেয়ার থাকার জন্য এই ডাইপোলটা এইদিকে। যদি তুমি বিটা নোমার দেখো তাহলে এই এক্সটা ইকুয়েটোরিয়াল আছে, তার ডাইপোলটা এদিকে, একই দিকে দুটো ডাইপোল মানে ডাইপোলার রিপালশন। আলফা নোমারে খেয়াল করে দেখো রিপালশনটা রিলিভড হয়েছে। তাহলে এটা একটা কারণ যে বিটা নোমারটা ডিস্টেবিলাইজড, আলফা নোমারটা সেই ডিস্টেবিলাইজেশনের থেকে মুক্তি পেয়েছে। এটা এইভাবে দেখা হবে। বিটা নোমারটা আরেকটা কারণে ডিস্টেবিলাইজ হতে পারে, এক্স এর উপরে লোন পেয়ার আছে, অক্সিজেনের উপর লোন পেয়ার আছে, তাহলে সেখানে ইন্টার ইলেকট্রনিক রিপালশন হচ্ছে, তাহলে সেই জন্য বিটা নোমার ডিস্টেবিলাইজ হতে পারে। আলফা নোমারটাতে সেই ধরনের রিপালশন নেই, তাই কাজেই সেটা অতটা ডিস্টেবিলাইজ নয়। কিন্তু এই দুটো ক্ষেত্রেই আমাদের অ্যাপ্রোচটা কিন্তু হচ্ছে বিটা অ্যানোমারটা ডিস্টেবিলাইজড এইটা ধরে নিয়ে আমরা এগোচ্ছি। পরে দেখা গেছে যে এইটার থেকে প্রবাবলি মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে আলফা অ্যানোমারের অ্যাডিশনাল স্টেবিলাইজেশন, এবং সেইটা একটা নেগেটিভ হাইপার কনজুগেশনের উদাহরণ, যেখানে এই যে রিং অক্সিজেনটা আছে সেই রিং অক্সিজেনের লোন পেয়ার, অ্যাক্সিয়ালি প্লেসড লোন পেয়ার, সেটা তার পাশের অ্যানোমেরিক কার্বনে এই এক্স সাবস্টিটিউয়েন্টটা যদি অ্যাক্সিয়ালি থাকে তাহলে তার সিএক্স সিগমা স্টারে ডোনেট করতে পারে। এইটার এই যে এন অরবিটালটা সেটা আমরা এখানে এঁকেছি, আর এই সিগমা স্টার যেটা সেটাকে আমরা এখানে এঁকেছি। তাহলে সিগমা স্টার আর এন এদের মধ্যে যদি ওভারল্যাপ হয় তাহলে তুমি কিন্তু ওভারঅল একটা নেট স্টেবিলাইজেশন পাবে। প্রথম কথা হচ্ছে এটা আলফা অ্যানোমারই একমাত্র পসিবল, বিকজ দিস টাইপ অফ ডোনেশন ইজ পসিবল। যদি তোমার বিটা অ্যানোমার হয়, অর্থাৎ সিএক্স বন্ডটা যদি অ্যাক্সিয়াল না হয়ে ইকুয়েটোরিয়াল হয়, তাহলে দিস টাইপ অফ ওভারল্যাপ ইজ নট পসিবল। অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, দিস ওভারল্যাপ ইজ ইম্পসিবল। এটা হবে না, কারণ সিগমা স্টার এবং এই যে আমার ইন অরবিটাল তাদের মধ্যে প্রপারলি ওরিয়েন্টেড থাকবে না। ওকে, এবং এই ওরিয়েন্টেশনটা যদি না পায় তাহলে এটা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সটাকে ইলেকট্রোনেগেটিভ হতে হবে, কারণ এক্স যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে সিগমা স্টার সিএক্সটা যথেষ্ট লো লাইং হবে। n orbital of oxygen is basically low, তার কারণ অক্সিজেন ইজ ইলেকট্রোনেগেটিভ। তাহলে এর সাথে যদি এর এনার্জি গ্যাপ বিরাট বড় হয়ে যায় তাহলে কোনো ফ্রুটফুল ওভারল্যাপ কিন্তু হবে না। সেক্ষেত্রে তুমি যদি এক্স এর ইলেকট্রোনেগেটিভ না নিয়ে সেটাকে যদি নর্মাল কার্বন হাইড্রোজেন এইসব কিছু নাও, অ্যালকিল গ্রুপ টুপ এসব কিছু নাও, তাহলে সিগমাস্টার এখানে থাকবে না, সিগমাস্টার অনেক উপরে থাকবে, তার ফলে বিরাট এনার্জি গ্যাপ হয়ে যাবে, ওভারল্যাপ হবে না। কিন্তু এক্স যত ইলেকট্রোনেগেটিভ হবে তত তোমার সিগমাস্টার নামবে। এক্স ইজিক্যাল টু এন হলে যদি এখানে থাকে তো এক্স ইজিক্যাল টু অক্সিজেন হলে আরো নামবে, এক্স ইজিক্যাল টু ফ্লুরিন হলে আরো নামবে। যত নামবে তত এই এনার্জি গ্যাপটা কমে যাবে এবং এই এনার্জিটা তত স্টেবিলাইজড হবে। কারণ আমরা জানি যখন দুটো অরবিটাল ওভারল্যাপ করে তাদের স্টেবিলাইজেশন যেটা হবে সেটা ডিপেন্ড করে কতটা এফেক্টিভ ওভারল্যাপ হচ্ছে তার উপরে, এবং সেই এফেক্টিভ ওভারল্যাপ তিনটে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে জিওমেট্রি, একটা হচ্ছে সাইজ, আর মোস্ট ইম্পর্টেন্টলি এনার্জিটা ম্যাচ করতে হয়। তাহলে এক্স যত ইলেকট্রোনেগেটিভ হবে তত দুটো অরবিটালের মধ্যে এনার্জি ম্যাচিং হবে এবং তার ফলে তত বেশি আমরা স্টেবিলাইজেশন পাবো এবং তত বেশি আলফা অ্যানোমারটা অ্যাডিশনাল স্টেবিলিটি লাভ করবে এবং আমরা আলফা অ্যানোমারকে ডমিনেট করতে দেখব। এবং এর প্রুফও আছে। এই কম্পাউন্ডটা নিয়ে দেখেছে যে দেখো এই যে ক্লোরিনটা এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল উইথ রেসপেক্ট টু দিস অক্সিজেন। অন দি আদার হ্যান্ড এই ক্লোরিনটা ইজ অ্যাক্সিয়াল উইথ রেসপেক্ট টু দিস অক্সিজেন। তার মানে এর ওপর যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার এই সিগমাস্টারে ডোনেট করতে পারে, কিন্তু এর ওপর যে লোন পেয়ার আছে সে এই সিগমাস্টারে কোনোভাবেই ডোনেট করতে পারে না, কারণ এর সাথে এই অরবিটাল বা এই অরবিটাল তার কোনো রকম ওভারল্যাপ পসিবল নয়। যদি ওভারল্যাপ হয় তাহলে তার ফল কি? ফলটা হচ্ছে, খেয়াল করে দেখো, নেগেটিভ হাইপার কনজুগেশন যদি তুমি আঁকো তাহলে তুমি এই জায়গায় এটা ডোনেট করলে তো, তাহলে এক্সটা বেরিয়ে গেল। তার মানে এই জায়গাতে নো বন্ড হয়ে গেছে আর এই জায়গাতে ডাবল বন্ড হয়ে গেছে। তার মানে এই বন্ডটা শর্টার হয়ে যাওয়ার কথা আর এই বন্ডটা লঙ্গার হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে দুটো ক্লোরিন আছে, তুমি দু রকমের বন্ড লেন্থ পাচ্ছ। এই ক্লোরিনটা যেহেতু অ্যানোমেরিক এফেক্ট তথা নেগেটিভ হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করে, তাহলে এই কার্বন ক্লোরিন বন্ডের সিঙ্গেল বন্ডও আছে, আবার কোনো কোনো রেজোনেন্স স্ট্রাকচার এখানে কোনো বন্ড নেই। দেখো বন্ড লেন্থ হচ্ছে 182। এই অক্সিজেনটা কখনো সিঙ্গেল বন্ড কোনো রেজোনেন্স স্ট্রাকচারে, আবার আরেকটা রেজোনেন্স ক্যানোনিক্যালের তুমি ডাবল বন্ডও আঁকতে পারো, তাহলে এটা হচ্ছে 139। এর এই অক্সিজেন যে নাকি এই ক্লোরিনের সাথে কোনো রকম নেগেটিভ হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করতে পারে না, তার এই সিও বন্ডটা কিন্তু 142 পিকোমিটার। দেখো এটা ছোট, এটা বড়, তার মানে এই জায়গাতে ডাবল বন্ড ক্যারেক্টার কম আছে। আবার এই বন্ডটা হচ্ছে 178 পিকোমিটার, কারণ এটা হচ্ছে অলমোস্ট পিওর সিঙ্গেল বন্ড। আর এখানে শুধু সিঙ্গেল বন্ড নয়, এখানে নো বন্ড ক্যারেক্টারও আছে। তার মানে এই জায়গাতে বন্ড লেন্থটা ছোট, সরি এই জায়গাতে বন্ড লেন্থটা বড়, এইখানে বন্ড লেন্থটা ছোট, এই বন্ড লেন্থটা আবার কম্পারেটিভলি বড়, আর এই বন্ড লেন্থটা হচ্ছে ছোট। তার মানে আমরা ডাবল বন্ড ক্যারেক্টার বা নো বন্ড ক্যারেক্টারগুলো খুব পরিষ্কার এই কম্পাউন্ডের মধ্যে একদম দেখতে পাচ্ছি। ওকে, আমাদের এই দুটো পার্ট পড়া হয়ে গেল।
সেটা হচ্ছে অ্যানোমেরিক এফেক্ট এবং আরেকটা হচ্ছে আমাদের মিউটারেশন। এইবার আমরা দেখব, এবার প্রপার রিয়াকশনে ঢুকছি আমরা, এপিমেরাইজেশন অফ হোমোস্যাকারাইডস। আমরা জানি এপিমার্স আর ডায়াস্টেরিও আইসোমার যাদের মাল্টিপল স্টিরিওজেনিক সেন্টার, টেট্রাহেড্রাল স্টিরিওজেনিক সেন্টারে আলাদা হলেও এক হলেও একটা এবং একটা মাত্র জায়গায় তাদের কনফিগারেশনটা আলাদা হয়। Opposite configuration at only one of two or more tetrahedral stereogenic centers present in the respective molecular entities. যেমন D ম্যানোজ হচ্ছে D গ্লুকোজের এপিমার, তাদের C3 তে কনফিগারেশন আলাদা। ওকে, তাহলে process of conversion of one epimer to another is epimerization. ম্যানোজ কিন্তু অ্যাকচুয়ালি C3 এপিমার নয়, আই এম সরি, এটা C2 হয়। ম্যানোজ হচ্ছে C2 এপিমার, C3 এপিমার হচ্ছে অ্যালোস। Am I okay? Let me check that first, because we have just discussed that. Yes, mannose is the C2 epimer, C3 epimer is allose. Okay, so আমি এই জায়গাটায় প্রথমটা একটু ভুল বলে ফেলেছি, এখানটা লেখাটা ভুল হয়েছে। This will be like the C2 epimer, mannose is the C2 epimer, বা তুমি যদি এটাকে D allose বলো তাহলে এটা C3 থাকবে, ঠিক আছে? এটা কারেকশন করে। The process of conversion of one epimer to another is called epimerization. For sugars, এটাকে কি করে করা হয়? এটাকে একটা থেকে আরেকটা ডায়াস্টেরিওআইসোমারে দেওয়ার জন্য একটা বেস দেওয়া হয়। যদি তুমি ডি গ্লুকোজকে ট্রিট করো উইথ অ্যাকুয়াস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সেই সলিউশনটাকে কিছুদিন ধরে রেখে দাও, কারণ এভাবেই আগেকার দিন এক্সপেরিমেন্ট করতো, দেখতো যে কি হচ্ছে, তখন এই মিক্সচার অফ প্রোডাক্ট হয়। কি প্রোডাক্ট পাওয়া যায়? ডি গ্লুকোজ থেকে প্রথমত পাওয়া যায় ডি গ্লুকোজ আনরিয়াক্টেড, তাছাড়া পাওয়া যায় ডি ম্যানোজ যেটা C2 এপিমার, আর এটা হচ্ছে ডি ফ্রুক্টোজ, আর এটা হচ্ছে ডি এরাইথ্রোজ। এবার অবভিয়াসলি ডি ম্যানোজটা হচ্ছে C2 এপিমার, ডি ফ্রুক্টোজটা তো C2 এপিমার নয়, ডি ফ্রুক্টোজটা পুরো আলাদা জিনিস। আর এই ডি এরাইথ্রোজ, গ্লাইকোলিক অ্যালডিহাইড, এগুলো সব অবভিয়াসলি ডিগ্রেডেশন প্রোডাক্ট, কারণ এটা হচ্ছে একটা অ্যালডোটেট্রোজ, এটা হচ্ছে বেসিক্যালি আদৌ এটা কার্বোহাইড্রেট নয়, এটা গ্লিসারাইডও নয়, কিন্তু এটা 4 কার্বন ফ্র্যাগমেন্ট, এটা 6 কার্বন ফ্র্যাগমেন্ট, তার মানে এটা প্রবাবলি 6 কার্বন ফ্র্যাগমেন্ট থেকে ফ্র্যাগমেন্টেড হয়ে এসছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। এদের কি করে তৈরি হচ্ছে এটা আমরা এই মুহূর্তে আলোচনা করছি না, কিন্তু আমি জাস্ট তোমাকে একটা হিন্ট দিয়ে রাখছি যে দিস ইজ নাথিং বাট রেট্রোঅ্যালডল রিঅ্যাকশন। অ্যান্ড লেট মি এমফাসাইজ অন দিস পার্টিকুলার ট্রান্সফরমেশন, যেখানে গ্লুকোজ থেকে ম্যানোজ এবং ফ্রুক্টোজ তৈরি হচ্ছে। এই রিঅ্যাকশনটার একটা ফর্মিডেবল নাম আছে, লভব্রিদি-প্রুইন আলবার্দা ভন একেনস্টাইন রিঅ্যারেঞ্জমেন্ট বা রিঅ্যাকশন। নামটা বিরাট, কিন্তু এটা মেকানিজমটা খুবই সোজা। সেই যে ডি গ্লুকোজের এই যে আলফা হাইড্রোজেনটা আছে, এটা অ্যাসিড, অবভিয়াসলি কার্বনিলের পাশে আছে, তাহলে ওয়েজ মাইনাস দিলে আলফা প্রোটনটা অ্যাবস্ট্রাক্টেড হবে, একটা এনোলেট ইন্টারমিডিয়েট তৈরি হবে, একটা রেজোনেন্স ক্যানোনিক্যাল আমরা আঁকতে পারি। এই এনোলেট ইন্টারমিডিয়েটের এই জায়গাটা যদি প্ল্যানার ধরো, তাহলে এই দুটো ফেস আছে, আপার ফেস লোয়ার ফেস, কিন্তু যেহেতু পাশে কাইরাল সেন্টার্স রয়েছে, তাহলে এদেরকে তুমি C2 দিয়েও এক্সচেঞ্জ করতে পারবে না, অর্থাৎ এই দুটো ফেসকে সিগমা প্লেন দিয়েও এক্সচেঞ্জ করা যাবে না, তাহলে আমরা এদেরকে কি বলি? ডায়াস্টেরিওটপিক ফেস। এবার যখন H2O আবার এখানে অ্যাটাক করবে, যখন এরকমভাবে যখন ফিরে আসবে, তখন যে ফেস যদি আপার ফেস থেকে অ্যাটাক করার পরে এটা তৈরি হয়, তাহলে লোয়ার ফেস থেকে অ্যাটাক করলে এটা তৈরি হয়, হুইচ ইজ অবভিয়াসলি দ্য ডি ম্যানোজ। আবার যদি তুমি ডি ম্যানোজ থেকে শুরু করো, তাহলে এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্টেড হয়ে সেম এনোলেট তৈরি হবে, সেটারও উইথ সেম ডায়াস্টেরিওটপিক ফেস। তখন যে ফেস থেকে অ্যাটাক করলে ম্যানোজ তৈরি হবে, তার উল্টো ফেস থেকে অ্যাটাক করলে গ্লুকোজ তৈরি হবে, তাহলে গ্লুকোজ ম্যানোজ তৈরি করাটা শক্ত নয়। এবার বিয়েটা কি করে হচ্ছে, মানে আমাদের ফ্রুক্টোজটা কি করে হচ্ছে? ফ্রুক্টোজটা তৈরি হওয়ার জন্য তোমাকে আরেকটু বুদ্ধি খাটাতে হবে। সেটা হলো এই যে এনোলেট ইন্টারমিডিয়েটটা আছে, এই হাইড্রোজেনটাও কিন্তু অ্যাসিডিক, এবং এই যে এই মাইনাস, এটাও কিন্তু হচ্ছে বেসিক। এই প্রোটনেশনটা তুমি যদি ডাবল মানে এইভাবে এই কার্বনের উপর না করে যদি অক্সিজেনের উপর প্রোটনেশন করো, ইনলের উপর প্রোটনেশন করো, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ইনডাইঅল ইন্টারমিডিয়েট। দেখো কার্বন কার্বন ডাবল বন্ড OH হয়েছে, ইনডাইঅল ইন্টারমিডিয়েট তুমি এর আগে দেখেছো বা হয়তো ভবিষ্যতে দেখবে। না, তুমি এটা দেখেই এসছো, তার কারণ তোমার তো সেমিস্টার 4-এই অ্যাসাইলয়েন কনডেনসেশন সেমিস্টার 3-তেই তুমি পড়ে এসেছো, সেখানে এই ইনডাইঅল ইন্টারমিডিয়েটটা কিন্তু ছিল। এবং এটা EZ নানা রকমের হতে পারে, সেটা ম্যাটার করে না, তার কারণ আলটিমেটলি এই জায়গায় ডাবল বন্ড থাকবে না। এর যদি টটোমেরিক চেঞ্জ হয় এবং সেই টটোমেরিক চেঞ্জটা যদি এইরকম হয়, ওয়াটার থেকে যদি ও প্রোটন ধরে নেয়
আর OH মাইনাস যদি এখান থেকে প্রোটনটা খেয়ে নেয় তাহলে তুমি এটা পেয়ে যাবে। আচ্ছা, টটোমেরিক চেঞ্জটা যদি এটা না হয়, যদি অন্যটা হয়, যদি এরকমটি হয়, যদি এইটা হয় এবং তারপরে এই ফেজটার আপার ফেজ থেকে একবার, লোয়ার ফেজ থেকে একবার যদি প্রোটনেশন হয়, তাহলে একবার তুমি হয়তো ম্যানোস পাবে, আরেকবার তুমি গ্লুকোজ পাবে। আবার আপার ফেজ থেকে করলে হয়তো ম্যানোস পাবে, লোয়ার ফেজ থেকে করলে হয়তো গ্লুকোজ পাবে। তারপরে এখান থেকে তুমি ডিফ্রুক্টোজও পেতে পারো। এবং ইভেনচুয়ালি অবভিয়াসলি দ্যাট অলসো মিনস যে ডিফ্রুক্টোজ থেকে ডিফ্রুক্টোজের এই হাইড্রোজেনকে তুমি যদি মাইগ্রেট করে এখানে নিয়ে চলে আসো, তাহলে সেম ইনডাইওর ইন্টারমিডিয়েট তৈরি হবে, উইচ ইজ কেপেবল অফ গোয়িং ওভার টু ভায়া টটোমেরিক চেঞ্জ টু ডি গ্লুকোজ অ্যান্ড ডি ম্যানোস। সো এভরিথিং ইজ রিলেটেড। যা হচ্ছে এই সিটুর ওপরে হচ্ছে, এবং খেয়াল করে দেখো এই পুরো পার্টটার কনফিগারেশন, এই পার্টটার কনফিগারেশন এবং এই পার্টটার কনফিগারেশন যারা সেম, ওরা যা হচ্ছে সিটুর ওপরে হচ্ছে, ইনডাইওয়ালি হোক আর ইনডাইওয়াল ইন্টারমিডিয়েট দিয়েই হোক, গ্লুকোজ থেকে ম্যানোজ, ম্যানোজ থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ থেকে ম্যানোজ, ম্যানোজ থেকে ফ্রুক্টোজ, যাই হোক সেটা এই এই রিজিয়নটার মধ্যে যা হবার হচ্ছে। কাজেই এটা ফেয়ারলি সিম্পল রিয়াকশন। এখানে আমি ওই এরাইথ্রোজ এবং গ্লাইকোলিক অ্যালডিহাইড তৈরি হওয়ার ব্যাপারটাকে একটা রিভার্স অ্যালডার রিয়াকশন বলে এই মেকানিজমটা বাড়িতে চেষ্টা করার জন্য তোমাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে ফিশার গ্লাইকোসাইডেশন। আমরা প্রপার রিয়াকশনে ঢুকে গেছি। সেটা হচ্ছে আলফা এবং বিটা এনোমার অফ ডি গ্লুকোজ তুমি যাই নাও, এখানে দেখো আমি স্পেসিফিক কিছু নিইনি, এটা হচ্ছে আনস্পেসিফাইড, স্টিরিওকেমিস্ট্রি দেওয়া নেই। ড্রাই HCl মিডিয়ামে মিথানল দিয়ে যদি ট্রিট করো, তাহলে এখানে মিথাইল আলফা ডি গ্লুকোপাইরানোসাইড এবং আলফা ডি গ্লুকোপাইরানোসাইড তৈরি হবে, অর্থাৎ বিটা এবং আলফা দুটো পাইরানোসাইডই তৈরি হবে। যদি এখানটা OH থাকতো তাহলে আমরা বলতাম বিটা ডি গ্লুকোপাইরানোজ। এখানে কি আছে? মিথাইল, তাহলে মিথাইল এসছে। এবং যেহেতু এটা অ্যাসিটাল, খেয়াল করে দেখো এই পার্টটা হচ্ছে অ্যাসিটাল, এটা যেহেতু অ্যাসিটাল তাই এটাকে পাইরানোজ আর বলবো না, পাইরানোসাইড বলবো। এই যে রিয়াকশনটা, তার মানে এটা হচ্ছে sort of esterification reaction, but it is not esterification because it is a conversion of a hemiacetal to acetal. তাকে বলা হয় ফিশার গ্লাইকোসাইডেশন। কি করে হয়? ভেরি সিম্পল, অ্যাসিটাল যেভাবে হয় এই OH টা প্রোটনেটেড হবে। আমি জানি না এটা কি অবস্থায় আছে, মানে এটা আলফা কি বিটা আমি জানি না। এটা যদি আলফা থাকে তাহলে এই অক্সিজেনকে অ্যাসিস্ট করবে বেরিয়ে যাওয়ার জন্য, আর যদি বিটা থাকে তাহলে অক্সিজেনকে অ্যাসিস্ট করতে পারবে না, বিকজ লোন পেয়ারটা প্রপারলি অ্যালাইন নেই। কিন্তু এ বেরিয়ে গেলে যে কার্বোক্যাটায়নটা হবে সেটাকে স্টেবিলাইজ করবে। ইভেনচুয়ালি ইউ উইল গেট আ রেজোনেন্স স্টেবিলাইজড অক্সোকার্বনিয়াম আয়ন হুইচ ইজ এট দ্য হার্ট অফ দ্য অ্যাসিটাল ফর্মেশন, অ্যান্ড দেন মিথানল উইল অ্যাটাক। এবার মিথানল যখন অ্যাটাক করবে তখন এর যে দুটো ফেস, এই দুটো ফেসও ডায়াস্টিরিওটপিক। মিথানল যদি অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল অ্যাটাক করে তাহলে তুমি আলফাটা পাবে, সরি এটা বিটাটা পাবে, এটা বিটাটা পাবে। আর যদি মিথানল এই ডায়াস্টিরিওটপিক ফেসে যদি অ্যাক্সিয়াল অ্যাটাক করে, ইকুয়েটোরিয়াল অ্যাটাক না করে, দেন ইউ উইল গেট দি আলফা পাইরানোসাইড। তো এখান থেকে তুমি দুটো জিনিসই পেতে পারো। এটা যেহেতু অ্যাসিটাল, একে ডাইলিউট অ্যাসিড দিয়ে ট্রিট করলে খুলে গিয়ে আবার হেমিঅ্যাসিটালে চলে যাবে। হেমিঅ্যাসিটালটা অবভিয়াসলি অ্যাসাইক্লিক ইন্টারমিডিয়েটের সাথে ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করতে পারে, অ্যান্ড বাই লজিক সেটা তার আলফা এবং বিটা দুটো ফর্মেই এক্সিস্ট করতে পারে। ওকে, এবার চলে এসো ইথারিফিকেশন রিয়াকশন। এখানে যেহেতু এতগুলো OH আছে, এদেরকে যদি বেস দিয়ে ট্রিট করে অ্যালকক্সাইড করে এবং তার মধ্যে যদি ডাইমিথাইল সালফেট বা মিথাইল হাইড্রাইড বা জাতীয় কোনো অ্যালকাইলিটিং এজেন্ট দাও, তাহলে অ্যালকাইলেশন হবে। জেনারেলি এই OH গুলোর পিকে অনেকটা কম, নর্মাল অ্যালকোহলের পিকে হচ্ছে 16-17, এইগুলোর পিকে হচ্ছে 12। তার কারণ এতগুলো OH থাকার জন্য, এতগুলো অক্সিজেন থাকার জন্য রিংয়ের মধ্যে এর এক একটা OH এর অ্যাসিডিটি ইন্ডাকটিভ এফেক্টের জন্য খুব বেড়ে গেছে। আর আরেকটা কারণ হচ্ছে যে এখানে যে O মাইনাসটা হবে সেটা এই পাশের OH এর সাথে, বা এখানে যদি ওই O মাইনাস হয় তাহলে এখানের সাথে, বা এখানে যদি O মাইনাস হয় তাহলে এই OH-টা যদি এখানটায় তুমি এই বন্ডটাকে যদি ঘুরিয়ে শুয়ে দাও, তাহলে এই O মাইনাসটা, বা এখানে যদি OH থাকে এখানে যদি O মাইনাস হয় তাহলে সেখানে একটা হাইড্রোজেন বন্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে কনজুগেট বেসগুলো স্টেবিলাইজ, তার মানে এর পিকে ভ্যালুটা অনেক কম। এবার এই পিকে ভ্যালু কমে যাওয়ার জন্য তোমার নর্মাল অ্যালকোহলের ইথারিফিকেশনের জন্য তুমি NaOH দিয়ে ট্রিট করলে ROH থেকে আরো মাইনাস করে সেখানে MEI দিয়ে যে ROME করবে, সেটা অত সোজা হয় না। সেখানে তোমাকে আর একটু স্ট্রং বেস দিতে হয়, সোডিয়াম হাইড্রাইড বা এইসব কিছু দিতে হয়। এখানে ওসব দরকার নেই, যেহেতু পিকে কম, জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড ডাইমিথাইল সালফেট দাও, রিয়াকশন হয়ে যাবে। এবং সর্বত্র এখানে 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 যে কটা জায়গায় OH আছে সব জায়গায় ঢুকে গেছে। এই একই জিনিস যদি তুমি ডাইমিথাইল সালফেট না দিয়ে যদি বেঞ্জাইল ক্লোরাইড দিয়ে করো, তাহলে বেঞ্জাইলেশন হয়ে যাবে। এবং এদের নাম আছে দেখো, এই মিথাইলটা হচ্ছে আলাদা করে লেখা হয় কারণ এটা হচ্ছে অ্যাসিটাল, বাকিগুলো সব ইথার।
সেই জন্য মিথাইল 2,3,4,6 টেট্রা ও মিথাইল ডি গ্লুকোপাইরানোসাইড। দ্য নেম ইজ সেলফ এক্সপ্লেনেটরি। এই বেঞ্জাইলটা স্পেশাল কারণ এটা হচ্ছে অ্যাসিটালের পার্ট, আর বাকিগুলো সব হচ্ছে ইথার, বেঞ্জাইল ইথার। বেঞ্জাইল 2,3,4,6 টেট্রা ও বেঞ্জাইল ডি গ্লুকোপাইরানোসাইড। ওকে, রিয়াকশন করার সময় এপিমেরাইজেশন সেরকম দেখতে পাওয়া যায় না যদি আমি বেস দিচ্ছি। ইনফ্যাক্ট বেস দিয়ে রিয়াকশন করার সময় কার্বোহাইড্রেটের রিয়াকশন করা একটা নিউসেন্স, তার কারণ সবসময় এপিমেরাইজ করার চান্স থাকে, কিন্তু এখানে হচ্ছে না, which means যে alkylation of at the hydroxyl groups are kinetically much faster anomeric carbon than competing side reactions। এবং একবার যদি এটা ওয়েমি হয়ে যায় তাহলে যতক্ষণ না পর্যন্ত তুমি এটাকে আবার হেমিয়াসিটাল করছো তাহলে কিন্তু এ আর কোনো এপিমেরাইজেশনে যেতে পারবে না। এপিমেরাইজেশনে যেতে পারবে না এই জন্য যে তার কারণ এর তো অ্যাসাইক্লিক ফর্মে যাওয়ার কোনো চান্সই নেই। অ্যাসাইক্লিক ফর্মে না গেলে এপিমেরাইজেশন হবে কি করে? অ্যাসাইক্লিক আমরা তো যা দেখছিলাম এখানে অ্যাসাইক্লিক ফর্মে এই এপিমেরাইজেশনটা হচ্ছিল। তো অ্যাসাইক্লিক ফর্মে যদি যেতে না পারে তার মানে এই জিনিস মিউটারোটেশনও করতে পারে না, তো অবভিয়াসলি স্টেবল হয়ে বসে থাকবে। এবং মিডিয়ামে কি আছে? এনএইচ। এনএইচ মিডিয়ামে তো আর অ্যাসিটাল খুলবে না, অ্যাসিটালই থাকবে, তাহলে মিটে গেল। তাহলে এখানে কাইনেটিক্যালি alkylation at the anomeric carbon must be very very fast compared to epimerization reaction। এবং এই যে জিনিসটা তুমি বানিয়েছো এটাকে দেখে মনে হচ্ছে ইথার, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইথার না, এটা অ্যাকচুয়ালি অ্যাসিটাল। তার মানে এইগুলো নর্মাল ইথার হলেও এটা অ্যাসিটাল, এবং অ্যাসিটালকে অনেক মাইল্ড কন্ডিশনে ডিপ্রোটেক্ট করে দেওয়া যায়। অর্থাৎ এটাকে হিস্টিওপ্লাস দিয়ে যদি ট্রিট করো তাহলে এটা ওইচ হয়ে যাবে, হাইড্রোলাইজ হয়ে যাবে, বাট এইগুলো কিন্তু কিচ্ছু হবে। এবং এই ট্রান্সফরমেশনটা পুরো করে নিয়ে আসার অর্থ হচ্ছে তুমি প্রেফারেন্সিয়ালি C1 এর যে ওইচ অর্থাৎ অ্যানোমেরিক ওইচ সেটাকে কিন্তু তুমি ফ্রি করে দিলে, অন দি আদার হ্যান্ড তোমার বাকিগুলো সব সর্ট অফ প্রোটেক্টেড অবস্থায়। এই মেকানিজমটা আমি এখানে দেখিয়েছি, এটা অ্যাসিটাল হাইড্রোলিসিস যেরকম হবে সেরকম। ওএমই এখানে প্রোটনেশন হলো, তারপর ওএমই বেরিয়ে গেল। যদি এটা আলফা থাকে তাহলে এই অক্সিজেনকে স্টেবিলাইজ করবে, যদি না থাকে তাহলে অক্সিজেন পারবে না, কিন্তু কার্বোক্যাটায়নটাকে রেজোনেন্স স্টেবিলাইজেশন হবে। আর রেজোনেন্স স্টেবিলাইজ অক্সোকার্বনিয়াম, হুইচ ইজ এগেন অ্যাট দ্য হার্ট অফ দি অ্যাসিটাল কেমিস্ট্রি। ওয়াটার এখানে অ্যাটাক করবে, ওয়াটার উপর থেকে অ্যাড করতে পারে, নিচ থেকে অ্যাড করতে পারে, আলফা প্লাস বিটা মিক্সচার ইত্যাদি সব হবে। কিন্তু এখানে তো তোমার ফ্রি ওইচ আছে, হেমিয়াসিটাল আছে, অতএব এটা আলফা থেকে বিটা, বিটা থেকে আলফা সবই হতে পারে, মিউটারোটেশন পসিবল। এই সব জিনিসে কিন্তু মিউটারোটেশন হবে না, এদের মিউটারোটেশন হবে না, কারণ এটা অ্যাসাইক্লিক ফর্মে এক্সিস্ট করতে পারে না। ফাইনালি আমরা এই সিরিজের যে লেকচারটা এইখানে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা পার্টিকুলার ওইচকে ইথারিফাই করছি, এবং সেটা করা হচ্ছে ট্রিটাইল ক্লোরাইড দিয়ে। এই রিয়াকশনটা বেসিক্যালি এটা SN1 রিয়াকশন। ট্রিটাইল ক্লোরাইড আন্ডার পিরিডিক মিডিয়াম এটা আয়োনাইজ করে তৈরি করে ট্রিটাইল ক্যাটায়ন। এটা নিয়ে আমরা পড়েছিলাম, সেই প্রপেলার শেপ টাইপ এইসব পড়েছিলাম, স্টেট ক্রাউডিং হ্যান ত্যান পড়েছিলাম। কিন্তু দিস ইজ ফেয়ারলি স্টেবল অ্যান্ড ফর্মস ইজিলি and highly electrophilic and very bulky. Therefore, theoretically, it could react with any of all these hydrogens, but this is only the primary hydrogen that is available, which is technically more accessible. তো এই বাল্কি ইলেকট্রোফাইলটা ওখানে গিয়ে অ্যাটাক করবে এবং তুমি C6 এর ওইচটাকে প্রেফারেন্সিয়ালি আটকে দিতে পারো। এটা একটা প্রোটেক্টিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে। তো প্রোটেক্টিং গ্রুপকে মানে ইনস্টল করার জন্য তুমি ব্যবহার করছো ট্রাইফিনাইল, P3CCl and pyridine। আর এর রিমুভালের জন্য ইউজ করছো, খুব কমনলি ইউজ করা হয় 80% অ্যাসিটিক অ্যাসিড, which is a typical condition to deprotect such a benzylic type ether। কারণ এখানে যদি CpH3 থাকে, এখানটায় যদি তুমি প্রোটনেশন করো, সো দিস উইল বিকাম প্রোটনেটেড। দিস ইজ এগেন অ্যানাদার SN1, এবং এইখান থেকে আবার এই CO বন্ডটা ক্লিভ করে গিয়ে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে, and this will become OH. This will be quenched by the water present in the medium or anything like that। তো নর্মাল ইথারদের কিন্তু 80% অ্যাসিডিক অ্যাসিড দিয়ে কিছুই হয় না। আর ট্রিটাইল ইথার যেহেতু হাইলি সাসেপ্টেবল টু অ্যাসিড হাইড্রোলিসিস, ওটা খুব সহজে খুলে যায়। তার মানে এইসব জায়গায় যদি ওয়েমি থাকতো তাহলে তাদের কিচ্ছু হতো না, খুলে জাস্ট নষ্ট হয়ে যেত। যেমন একটা এক্সাম্পল দেওয়া, ট্রিটাইল গ্রুপ দিয়ে আমি C6 কে প্রোটেক্ট করবো। ডি গ্লুকোপ্যারানোজ নিয়েছি, প্রথমে আমি করেছি মিথানল ড্রাইএইচসিএল। মিথানল ড্রাইএইচসিএল মানে ফিশার গ্লাইকোসাইডেশন, হেমিয়াসিটাল থেকে অ্যাসিটাল, ওয়েমি হয়ে গেছে। PH3CCl পিরিডিন, তার মানে C6OH কে প্রোটেক্ট করছে, তাহলে CpH3 হয়েছে। NaOH Me2SO4, তাহলে কি হয়েছে? এই সব জায়গায় তখন OH গুলো রয়েছে, এগুলো সব ইথারিফাই হয়ে গেছে। এইটা অ্যাসিটাল, এইটা হচ্ছে ট্রিটাইল ইথার প্রোটেক্টেড। এই দুটো সম্পূর্ণ আলাদা কন্ডিশনে ডিপ্রোটেক্টেড হবে, আর এইগুলো সম্পূর্ণ আলাদা, মানে এই দুটো একরকম কন্ডিশনে যাবে, এই দুটো আলাদা কন্ডিশনে যাবে। আলাদা কন্ডিশনে 80% অ্যাসিটিক অ্যাসিড দিয়েছে, দিয়ে এটা ট্রিটাইল গ্রুপ রিমুভ হয়ে গেছে। আর তারপরে তুমি যদি এটাকে ডাইলুট অ্যাসিড দিয়ে ট্রিট করো তখন এইটা রিমুভ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে অ্যাসিটাল। এইগুলো সব হচ্ছে ইথার। ইথারটা কি করে যাবে? ইথার যাবে না। যদি না যায় তাহলে দেখো C1 এর OH আর C6 এর OH
এই দুটোকে তুমি এবার ফার্দার ফাংশনালাইজ করার মতো জায়গায় পৌঁছে গেছো, সেখানে কিন্তু তোমার C3, C4 অ্যান্ড C2, C3 আর C4 এর OH-গুলো সব OMe অবস্থায় রয়েছে। তার মানে এটা একটা ট্রান্সফরমেশন যেটা তোমাকে বলতে পারে যে ডি গ্লুকোপাইরানোস থেকে বানাও 2,3,4 ট্রাইওমিথাইল ডি গ্লুকোপাইরানোস। 2,3,4 ট্রাইওমিথাইল মানে 2,3,4 এর মিথাইল দিয়ে প্রোটেক্টেড, এক নম্বরের OH ফাঁকা, অ্যানোমেরিক OH ফাঁকা, আর C6 এর OH ফাঁকা। C6 এর OH ফাঁকা মানেই তোমাকে বুঝতে হবে যে ওখানে ডেফিনিটলি ট্রিটাইল ছিল এবং সেটাকে পরে মাইল্ড কন্ডিশনে রিমুভ করেছে। তার আগে সব ইথারগুলোকে এস্টাবলিশ করে নিয়েছিল, আর সেই ইথারগুলোর মধ্যে আবার একটা ছিল ইথার নয় অ্যাসিটাল। তাহলে সেটাকে আমরা ডাইলিউট দিয়ে খুলে দেবো, বাকিগুলো সব ইন্ট্যাক্ট থেকে যাবে। আরেকটা বলছি, বিটা অ্যানোমার অফ 1,2,3,4 টেট্রা ওয়াসিটাইল ডি গ্লুকোপাইরানোস ফ্রম ডি গ্লুকোজ। তার মানে কি বলছি, টেট্রা ওয়াসিটাইল, তার মানে এখানে ওএসি, এখানে ওএসি 1,2,3,4 এবং বিটা মানে এটা বিটা পজিশনে থাকবে। হাউ ক্যান আই কন্ট্রোল বিটা? এটা লেট মি চেক যে বিটা আলফা হবে না, এনশিওর করবো কি করে। তো এই ডি গ্লুকোপাইরানোস দিয়ে শুরু করলাম। প্রথমে প্রোটেক্ট করলাম C6OH কে OCP3 দিয়ে, তারপর অ্যাসিটাইলেশন করে দিলাম। এবার যখন ধরো অ্যাসিটাইলেশন করছি, এটা ধরো মিক্সচার অফ আলফা প্লাস বিটা নিয়েছি, কিন্তু মনে করে দেখো যদি আলফা হয় এটা, তাহলে এই OH-টা এদিকে এখানে, আর যদি বিটা হয় তাহলে OH-টা এখানে। এই দুটো OH এর মধ্যে এই OH-টা স্টেডিক্যালি মোর ফ্রি এবং সেই জন্য এর অ্যাসিটাইলেশন ফাস্টার। তার মানে যদি আমি ধরে নিই যে এই মিডিয়ামে এটা এই কম্পাউন্ডটার আলফা এবং বিটার মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে, এবং সেই ইকুইলিব্রিয়াম থেকে বিটা অ্যানোমারটা নিজের OH-টা স্টেডিক্যালি লেস হিন্ডার্ড হওয়ার জন্য অ্যাসিটাইলেশন ফাস্ট রিয়াকশন করে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ঠিক রাখার জন্য যে বিটার পপুলেশন খরচা হয়ে গেল, আলফার পপুলেশন খরচা হতে 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 আস্তে আস্তে সেই দিকে যাবে এবং গিয়ে ফার্দার অ্যাসিটাইলেশন হয়ে সেটা বিটা অ্যানোমারি কনভার্টেড হবে। অর্থাৎ এই যে ট্রান্সফরমেশনটা, এটা হচ্ছে কিন্তু বেসিক্যালি OH at the beta position is more nucleophilic than OH at the alpha position, এবং অ্যাট দ্য সেম টাইম ওটা মোর রিয়াক্টিভও বটে। তার কারণ আমরা এটাও দেখেছি অ্যানোমেরিক এফেক্ট পড়ার সময় যে এইখানে যদি OH থাকে তাহলে তার যে লোন পেয়ার সেটা এই অক্সিজেনের লোন পেয়ারের সাথে রিপালশনে চলে আসে, তার ফলে এই বেশি রিয়াক্টিভ হয়। অন দি আদার হ্যান্ড এখানে যদি OH-টা থাকে তাহলে সেই কিন্তু এই ধরনের লোন পেয়ারের রিপালশন থেকে মুক্ত। তার ফলে আলফা OH অ্যানোমেরিক কার্বনে আলফা OH সেটার নিউক্লিওফিলিসিটি ইনহেরেন্টলি কম। এই ঘটনাটার নাম দেওয়া হয়েছে কাইনেটিক অ্যানোমেরিক এফেক্ট। এটাকে কিন্তু প্লিজ অ্যানোমেরিক এফেক্টের সঙ্গে গুলিও না। অ্যানোমেরিক এফেক্ট হচ্ছে একটা অন্যরকম এফেক্ট যেখানে ইলেকট্রোনেগেটিভ সাবস্টিটিউয়েন্ট অ্যানোমেরিক কার্বনে অ্যাক্সিয়ালে থাকা পছন্দ করে ডিউ টু নেগেটিভ হাইপার কনজুগেশন স্টেবিলাইজেশন অ্যান্ড বিটা অ্যানোমারের ইলেকট্রোস্ট্যাটিক ডিস্টেবিলাইজেশনের জন্য। আর কাইনেটিক অ্যানোমেরিক এফেক্টটা হচ্ছে হায়ার নিউক্লিওফিলিসিটি অফ দি beta anomeric OH compared to the alpha because of its steric because of the steric hindrance associated with the alpha OH attack যখন করতে চায় তখন sterically hindered environment থেকে attack করতে হয়। আর secondly, due to the high reactivity of the beta OH, not only because of the absence of steric hindrance but also because of the electronic repulsion। তাহলে এখানে আলফা বিটা অ্যানোমারের মধ্যে ইকুইলিব্রিয়াম ছিল, এবার বিটা অ্যানোমার অ্যাসিটেট হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে আলফা আরো বেশি বেশি করে বিটাতে যাবে, আলটিমেটলি পুরোটাই বিটা অ্যাসিটেটে কনভার্ট হয়ে যাবে। এইবার তোমার চ্যালেঞ্জ হচ্ছে এই সবকটা OAC কে প্রোটেক্ট করা অবস্থায় এটাকে খুলে ফেলা। এটাকে করছে HB আর অ্যাসিটিক অ্যাসিড দিয়ে 45 সেকেন্ডস রিয়াকশন করেছে এবং তারপর ইমিডিয়েটলি এটাকে জলের মধ্যে PH3CBr যেটা প্রেসিপিটেট পড়ে যায়, ওটাকে সেপারেট করে নিয়ে ইমিডিয়েটলি ফিল্টারটাকে বরফ জলের মধ্যে ট্রান্সফার করে দেয়। এটা কেন করছে বলো? কারণ এইখানে যে মিডিয়ামে যে অ্যাসিডিটি আছে না, সেটা এই লিঙ্কেজকে ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট, এই OAC কে হাইড্রোলাইজ করে ফেলার পক্ষে যথেষ্ট। এবং এই OAC কে হাইড্রোলাইজ শুধু নয়, মানে বেসিক্যালি ও এখানে অ্যাসিস্ট করবে এবং এই OAC-টা বেরোবে। অ্যাসিস্ট করবে এই কথাটা হয়তো আবার ঠিক বলা হলো না, কারণ এখানে তো অ্যারেঞ্জমেন্টটা ঠিক নেই। কিন্তু তুমি যদি এটাকে অ্যামাইনাইজ করো তাহলে রেজোনেন্স স্টেবিলাইজড অক্সোকার্বনিয়াম আয়ন হবে, মিডিয়ামে গুড নিউক্লিওফাইল আছে Br-, এবং সেই Br- কিন্তু এখানে অ্যাটাক করবে, এবং Br- যখন অ্যাটাক করবে তখন সেটা প্রবাবলি অ্যাক্সিয়ালি আসবে, কারণ অ্যানোমেরিক এফেক্ট কাজ করবে সেখানে। তার মানে এখান থেকে যদি আমি বেশিক্ষণ ধরে রিয়াকশন করি তাহলে আমার এই প্রোডাক্টটা পাওয়া উচিত। সেটা যদি না হয়, আমাকে তো বলেছে যে 1 নম্বরে অ্যাসিডেটটাকে প্রিজার্ভ করো, তাহলে সেই জন্য আমি মাত্র 45 সেকেন্ডস রিয়াকশন করছি। এবং এই প্রসেসটা অর্গানিক সিনথেসিসে পাবলিশ প্রসেস। রিয়াকশনটাকে প্রপার ওয়েতে যদি টিউন করা যায় তাহলে এই C1 এর OAC-টাকে বেরোনোর হাত থেকে বাঁচানো যায়। আবার
তুমি পরে হয়তো দেখবে যে এই ওএসি কে সরিয়ে এখানে ব্রোমিন আনাটা খুব স্ট্যান্ডার্ড টেকনিক, এবং সেখানেও সেই এইচবিআর অ্যাসিটিক অ্যাসিড ইউজ করে। সেখানে রিয়াকশনটা আরো বেশিক্ষণ ধরে করে, 45 সেকেন্ডস করে। যখন যেরকম দরকার তখন সেরকম রিয়াকশন আমাদেরকে কন্ডিশন সেট আপ করে করতে হবে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।